আচ্ছা, আজকে আমাদের বিন্দু বৃত্তের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করার কথা, তাই না? বিন্দু বৃত্তের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে কি দুইটা পি আছে, তাই না? অ্যাপ্লিকেশনে দুইটা পি কেন কেন আমিও জানি না। আচ্ছা, বিন্দু বৃত্ত জিনিসটা কি? তুমি বৃত্তের ব্যাসার্ধ শূন্য, বৃত্তের ব্যাসার্ধ শূন্য হলে বিন্দু বৃত্ত, সেটাকে বিন্দু বৃত্ত বলে, তাই না? আচ্ছা, এখন আমরা বিন্দু বৃত্তের সমীকরণ কিভাবে লিখি? আমরা বিন্দু বৃত্তের সমীকরণ লিখি x মাইনাস, আচ্ছা এইচ দিয়ে লিখবো না। ধরো আমরা বিন্দু বৃত্তের সমীকরণ হচ্ছে x1 y1 বিন্দুতে বিন্দুবৃত্ত বিন্দুবৃত্ত হলো বিন্দুবৃত্তের সমীকরণ হলো x মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। মানে হলো যে এই জিরোর জায়গায় যেখানে আর স্কোয়ার ছিল ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা শূন্য হয়ে গেছে। তো শূন্য হওয়ার কারণে এই পুরো বৃত্তটা একটা বিন্দু হয়ে গেছে। এখন আপাত দৃষ্টে এটাকে খুব বেশি তাৎপর্যপূর্ণ মনে হয় না যে এটা একটা বিন্দু হয়ে গেল, তাহলে তো এটা আর কি, জাস্ট পয়েন্ট, এটা আর কি কাজে লাগবে, কেন কি হবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে লক্ষ্য করি যে দেখো যে এই আর স্কোয়ার বাদ দিলাম, তো এটার মধ্যে একটা মাত্র বিন্দু আছে, কিন্তু ব্যাসার্ধ যখন আর থেকে 0 হয়, যখন একটা ব্যাসার্ধ ছিল তখন অনেকগুলো বিন্দু ছিল, তাই না? আর কেন্দ্রটা আলাদা একটা বিন্দু ছিল বৃত্তের ভিতরে। আমরা যদি ছবি আঁকি এভাবে, এটা একটা বৃত্ত, আমি দূর থেকে দেখতে পাচ্ছি না, পারফেক্ট সার্কেল হয়েছে, অলমোস্ট পারফেক্ট, যাই হোক পারফেক্ট না হলো, এটা একটা বৃত্ত। এখন এই বৃত্তটা যদি এরকম ছোট হতে থাকে, এরকম ভাবে যদি বৃত্তটা ছোট হতে থাকে, এরপরে ধরো এখানে হয় একটা বিন্দু হয়ে গেছে। এখন এই যে বৃত্তের ব্যাসার্ধ কমতে কমতে যে বিন্দুগুলো ছোট হতে থাকে, তাহলে এই বৃত্তগুলোর যতগুলো বিন্দু আছে, মানে আমরা এরকম চিন্তা করতে পারি যে বৃত্তের যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু আসলে কোইনসাইড করতেছে। লাইক তুমি এরকম চিন্তা করো যে ধরো এরকম গোল একটা রাউন্ড পাইপ, ঠিক আছে, এরকম একটা রাউন্ড পাইপ আর কি, এরকম পাইপ, পাইপটা আঁকা হয় নাই, এরকম আর কি। আমি কি করছি, পাইপটাকে ভিতরে নিচ্ছি, মানে এখানে হচ্ছে বিন্দুর সমাপতন হচ্ছে,
ঠিক আছে। তো এই বৃত্তটা ছোট হওয়া মানে হচ্ছে বিন্দুর সমাপতন হয়ে ফাইনালি এখানে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু এক বিন্দুতে মিলিত হয়ে গেছে। তাহলে আমরা চিন্তা করব যে বিন্দু বৃত্ত আসলে একটা বিন্দু না। হ্যাঁ, বিন্দু বৃত্তটা হচ্ছে বৃত্তের সকল বিন্দু তার ব্যাসার্ধে সমাপতিত হলো। এইভাবে হচ্ছে আমরা যদি বিন্দু বৃত্তকে চিন্তা করি তাহলে মনে হয় জিনিসটা আরেকটু তাৎপর্যপূর্ণ হয়। যে বৃত্তের মধ্যে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে, সমাপতিত হতে হতে অগ্রসর হতে হতে যখন সকল বিন্দু কেন্দ্রে সমাপতিত হয়ে যায় তখন সেটাকে আমরা বিন্দু বৃত্ত বলি। ঠিক আছে। আর এমনিতে দেখো যে আমরা যেটা জানছি সেটা হলো যে আমরা জানি যে দ্বিমাত্রিক সমতলে ax plus by plus c equals to 0 এটা হলো একটা সরলরেখা, অর্থাৎ xy এর একটা একঘাত সমীকরণ হচ্ছে সরলরেখা। এখন আমরা যদি xy দিয়ে যে কোনো সমীকরণ লিখি যেখানে xy এর ঘাত যদি এক না হয়, এক ভিন্ন অন্য যে কোনো ঘাতের সমীকরণ যদি আমরা লিখি, অন্য যে কোনো রকম ভাবে ফাংশন যদি আমরা লিখি, তখন সেটা সরলরেখা হবে না। ঠিক আছে, সেটা বক্ররেখা হবে। তাহলে আমরা এই আকারে যদি কোনো সমীকরণ লিখি fxy equals to 0 এবং ইমপ্লিসিট ফর্ম, এই আকারের কোনো সমীকরণ লিখলে ইন জেনারেল আমরা এটাকে ধরে নিতে পারি এটা কোনো বক্ররেখা নির্দেশ করে। ঠিক আছে, fxy equals to 0 আকারের, অর্থাৎ xy নিয়ে তৈরি করা কোনো একঘাত ভিন্ন সমীকরণ যদি হয়। তো এইটার একটা স্পেশাল কেস, যখন এটা একঘাত হয়ে যাবে তখন বক্ররেখাটা সরলরেখা হবে। এই সমীকরণটা যখন ওই ফর্ম নেবে তখন এটা সরলরেখা। ইন জেনারেল আমরা এরকম বলতে পারি fxy হচ্ছে বক্ররেখা বা বক্র। এখন দেখো যে তাহলে এটাও কিন্তু একটা fxy, এটাও কিন্তু একটা fxy, তাই না? তাহলে এটা হচ্ছে fxy এর একটা পয়েন্ট ফর্ম, মানে fxy বক্র, তাহলে এটা হচ্ছে বক্রের একটা বিন্দু রূপ, মানে একটা বক্ররেখার একটা বিন্দু রূপ। এই যে এটা একটা বক্ররেখা ছিল, এই বক্ররেখাটার রূপটা একটা বিন্দুতে পরিণত হয়েছে, ওই যে পয়েন্ট সার্কেল হওয়া। আমরা জেনারেল মানে এই বক্ররেখাটার সাধারণ সমীকরণটা কি ছিল? যেটা ছিল বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তাই না? এটা একটা বক্ররেখা ছিল। তাহলে এই বক্ররেখাটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা হলো একটা সার্কেল, একটা বৃত্ত যেটার ব্যাসার্ধ r ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবং যেই ক্ষেত্রে, যে কন্ডিশনে, যে অবস্থায় এই মানগুলো শূন্য হয়, জিএফসি এর মান আমরা এমন ভাবে যদি চুজ করতে পারি যাতে টোটাল মানটা 0 হয়, তখনই এই বক্ররেখাটা বা এই সমীকরণটা একটা বিন্দু বৃত্তকে নির্দেশ করবে। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা অবজারভেশন দেখো, এটা এখন মুছি। হ্যাঁ, বিন্দু বৃত্ত যে সমপতিত বিন্দু, এটা তো আমরা আলোচনা করলাম, এটা প্রাসঙ্গিকতা আবার আসবে। লক্ষ্য করো এটা আসলে কি। এটা তোমরা নবম দশম শ্রেণীতে যখন তোমরা এইরকম দুইটা স্কয়ার টার্ম পাইছো, দুই বা ততোধিক স্কয়ার টার্ম যদি পাওয়া যায়, যে স্কয়ার টার্মকে যোগ করা হয়েছে,
তখন তোমরা বলছো যে এটা ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে, এই মানটা ঋণাত্মক হতে পারে না, মানে সরি, স্কোয়ার টার্মের যোগফল ঋণাত্মক হতে পারে না, অঋণাত্মক। হ্যাঁ, ঋণাত্মক হবেই না, কারণ এগুলো সব মানে যেহেতু স্কোয়ার কাজে ধনাত্মক, আর এগুলো সবগুলোকে যোগ করলে শূন্য হবে। যদি শূন্য হয় তখন আমরা বলি আলাদা আলাদা ভাবে এটাও শূন্য এটাও শূন্য, ঠিক আছে। তাহলে আলাদা আলাদা ভাবে এই দুইটা শূন্য হইতে হবে, অনলি দেন মানে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে, এই সমীকরণটা সিদ্ধ হবে। মানে হলো এটা তো একটা এক্স ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটা সিদ্ধ হওয়ার শর্ত হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু জিরো এবং দিয়ে যুক্ত, এই দুটো হচ্ছে এবং অ্যাট ওয়ান্স হইতে হবে y মাইনাস y1 ইকুয়ালস টু জিরো। দ্যাট ইজ আমরা এখান থেকে পাই x ইকুয়ালস টু x1 এবং y ইকুয়ালস টু y1। কাজেই সমাধান মানে এই সমীকরণের একমাত্র বাস্তব সমাধান হচ্ছে x1 y1 বিন্দু হলো একমাত্র বাস্তব সমাধান। তার মানে হলো যে আমি এখানে বলতে চাচ্ছি যে এই সমীকরণটাকে এরকম সাধারণ দ্বিঘাতের ফর্মে চিন্তা করা যায়। ধরো আমরা এখানে এ বি দিতে পারতাম, এখানে এ এখানে বি দিতে পারতাম, আরো এক্স ওয়াই টার্ম আসতে পারতো। এখন এই সাধারণ দ্বিঘাত সমীকরণের এটা হচ্ছে একটা বিশেষ অবস্থা, যে অবস্থায় সমীকরণটাকে আমি এরকম ভাবে লিখতে পারবো, ঠিক আছে। আর এরকম ভাবে লিখতে পারার অবস্থাটা যখন হবে তখনই সেটা একটা পয়েন্ট ফর্ম পাবে আর কি, বুঝছো কথাটা? তাহলে বিন্দুবৃত্ত হচ্ছে আসলে একটা পয়েন্ট লোকাস, এটা একটা লোকাস, এটা একটা সঞ্চারপথ, কিন্তু সেই সঞ্চারপথটা একটা পয়েন্টের ভিতরেই ঘুরে, এই পয়েন্টের বাইরে যাওয়ার স্কোপ নাই, একটা পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই আইডিয়াটাকে যদি আমরা একটু জেনারেলাইজ করি, ধরো আমাদের আমি দুটা সমীকরণ লিখি, যে ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু জিরো, এটা কি? এটা সরল। আরেকটা সমীকরণ লিখলাম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে আরেকটা সরল রেখা। আচ্ছা এখন আমরা এরা এরা যদি প্যারালাল না হয়, এরা যদি সমান্তরাল না হয়, দুটো যদি সমান্তরাল না হয় দুটো সমীকরণ, মানে এরা এরা হচ্ছে ইন্টারসেক্টিং, মানে সমান্তরাল নয় এরকম দুটি সরলরেখা, এরা সমান্তরাল নয়। সমান্তরালের শর্ত জানা আছে তো, এই যে রেশিওটা সেম হবে। আচ্ছা এরা সমান্তরাল, তা এমন অবস্থায় আমি যদি এই দুইটা সরল রেখা দিয়ে এরকম একটা সমীকরণ লিখি a1x প্লাস b1y প্লাস c1 হোল স্কোয়ার, এটা না, আমরা হোল স্কোয়ার না, আমি এখানে টু দি পাওয়ার টুয়াইস n লিখলাম, প্লাস a2x প্লাস b2y প্লাস c2 টু দি পাওয়ার টুয়াইস m লিখে ইকুয়ালস টু জিরো যদি লিখি, দেখো এখন ব্যাপারটা কি দাঁড়ায়। মানে এখানে m n হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এইটা জোর পাওয়ার হওয়া মানে হলো দিস টার্ম অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, এটাও অলওয়েজ পজিটিভ, মানে নেগেটিভ হইতে পারবে না। তাহলে এই দুই পজিটিভ ইকুয়ালস টু জিরো হওয়া মানে কি, এই ধরনের সমীকরণের সমাধানের শর্ত হচ্ছে এটাও অবভিয়াসলি জিরো, এটাও অবভিয়াসলি জিরো। তার মানে আমি যে দুইটা সমীকরণ এখানে আলাদা লিখছিলাম, লিখে আমি যদি বলি যে এদের ইন্টারসেকশন, এদের ছেদ বিন্দু
তাহলে এই দুই সমীকরণে আলাদা আলাদা করে না লিখে আমি একটা সমীকরণ দিয়ে যে প্রেজেন্টেশনটা দিলাম, সেই প্রেজেন্টেশনটা আসলে একটা বিন্দুকে নির্দেশ করতেছে। বুঝছো কথাটা? ধরো এটা যদি কোনো হাই অর্ডার ইকুয়েশন হয়, মানে উচ্চ ঘাতের কোনো সমীকরণ যদি হয়, সেই উচ্চ ঘাতের সমীকরণের তো একটা ছবি থাকবে, ঠিক আছে? এবং এটা প্রুফ করা যায়, বোঝানো যায় যে এই পাওয়ারটা যদি জোর হয় তাহলে এই সমীকরণটা একটা বদ্ধ বক্ররেখার সমীকরণ। এখন একটা বদ্ধ বক্ররেখা তো এই শেপটাও তো একটা বদ্ধ বক্ররেখা, তাই না? এটাও তো একটা বদ্ধ বক্ররেখা। এখন তুমি চিন্তা করো তো, যে এটা যদি ছোট হইতে থাকে, এই বদ্ধ বক্ররেখাটা যদি ছোট হইতে থাকে, ছোট হইতে 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 যদি এটা এখানে মিলিয়ে যায়, তখন এটাকে কি বলবো আমরা? তখন এটাও কিন্তু একটা পয়েন্ট। সো এটাকে আমি তাহলে এটাকে যদি আমি বলি লোকাস, তাহলে এটা হচ্ছে পয়েন্ট লোকাস, এটা হচ্ছে পয়েন্ট লোকাস। অর্থাৎ বদ্ধ বক্ররেখার সমীকরণকে আমরা যদি চেঞ্জ করি, মানে এটার আরবিট্রারি কনস্ট্যান্টকে কন্ডিশনাল দিয়ে আমরা চেঞ্জ করি যদি এমন মান দিতে পারি যেই মান দিলে তাকে এরকম ফর্মে লেখা যাবে, ঠিক আছে? তখন এটা আসলে একটা পয়েন্ট লোকাস হয়ে যাবে। বুঝতে পারছো? এখন এটা কোন পয়েন্টের পয়েন্ট লোকাস, এটা আমরা বের করতে পারবো এই দুইটা সমীকরণকে সমাধান করে, ঠিক আছে? আর এখন আমি যদি স্পেসিফিক্যালি কোনো একটা পার্টিকুলার পয়েন্টের জন্য পয়েন্ট লোকাস লিখতে চাই, একটু চিন্তা করো তো এটা লেখা যাবে কিনা। ধরো আমাকে, মানে আমি এইভাবে তো লিখতেই পারবো টুয়াইজ এন্ড টুয়াইজ এন্ড, কিন্তু আমি একটু জেনারেলাইজ করে লিখতে চাই স্পেসিফিক্যালি। আমি একটা পয়েন্টের জন্য যদি একটা পয়েন্ট লোকাস লিখতে চাই এরকম আরবিট্রারি পাওয়ারের, মানে এন এম ক্যান বি এনি নাম্বার, এনি ইন্টিজার, যে কোনো ইন্টিজার হতে পারে, সেটার জন্য কিভাবে লেখা যেতে পারে চিন্তা করো তো। যে কোনো একটা পয়েন্টের পয়েন্ট লোকাস, কোনো একটা পয়েন্টে গিয়ে লেখা যাবে তো বক্ররেখা না না, আমি বলতেছি এটাকে যদি, এখানে তো কিছু নাই, এটা শূন্য হয়ে গেছে না, এখন তো এটা আর বক্ররেখা নাই, মানে ওই বক্ররেখাটা পয়েন্ট হয়ে গেছে। এখন আমি চাইতেছি কি, বিন্দুবৃত্ত যেরকম একটা পয়েন্টের জন্য লিখতে পারি আমরা বিন্দুবৃত্ত, ঠিক আছে, আমরা x1 y1 এর জন্য, তো সেরকম x1 y1 বিন্দুর জন্য জেনারেল পয়েন্ট লোকাস লিখতে পারবো না আমরা? একটা জেনারেল এক্সপ্রেশন একটা বিন্দুর জন্য লিখতে পারবো না? কিভাবে লিখবো? এটা তোমার রেঞ্জের মধ্যে, দেখো লিখবো কিভাবে। আমরা একটা নির্দিষ্ট বিন্দুগামী দুইটা সরল রেখা লিখবো এখানে। এই যে আমরা এটা লিখবো কি, x মাইনাস x1, এই যে এরকম ইকুয়ালস, সরি, প্লাস k ইন্টু y মাইনাস y1, এই যে এখানে লিখলাম k1 হোল টু দি পাওয়ার টুয়াইজ n। আচ্ছা mn, আমি এখানে অর্ডার উল্টা হয়ে গেছে না, এটাকে n, এটাকে n, তাহলে আমরা আগে m লিখি, তাই না? টুয়াইজ n। এখানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিলাম k1, তাহলে x মাইনাস x1 ইন্টু y মাইনাস y1 ইন্টু k1 প্লাস x মাইনাস x1 প্লাস k2 ইন্টু y মাইনাস y1 হোল টু দি পাওয়ার টুয়াইজ n ইকুয়ালস টু 0। দেখো তো, মানে আসলে এখানে আমি কি লিখছি, এটা কিন্তু আসলে x1 y1 এবং k মাইনাস k ঢাল বিশিষ্ট একটা সরলরেখা সমীকরণ, ঠিক আছে? মাইনাস k1 ঢাল বিশিষ্ট একটা সরলরেখা, এটা হচ্ছে আরেকটা ঢাল বিশিষ্ট ওই একই বিন্দুগামী আরেকটা সরলরেখা। তার মানে এখানে তো আমি সরলরেখাটাকে জেনারেলি, মানে জেনারেল ইকুয়েশন দিয়ে লিখছি, কিন্তু এখানে আমরা মানে দুইটা সরলরেখাকে এমন ভাবে লিখলাম যাতে দুইটা সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়,
তাহলে ওই বিন্দুটাকে আমরা নির্দিষ্ট করে এইভাবে করে আমরা একটা সমীকরণ লিখছি। তো এখানে কিন্তু k1 k2 এর মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এটা কিন্তু একটা কি কিসের সমীকরণ? এটা একটা পয়েন্ট লোকাসের সমীকরণ। কোন পয়েন্টের জন্য? x1 y1 পয়েন্টের জন্য। বুঝছো? এখন এটাকে দেখতে কি সার্কেলের মতো লাগে? সার্কেলের মতো লাগে না। তাহলে এই যে সমীকরণের রূপটা বোঝা যাচ্ছে যে এখন তুমি ইচ্ছা করলে আমরা এখন কম্পিউটারে অনেক গ্রাফিক্স দেখতে পারি, হ্যাঁ, ডেসমোস গ্রাফিং ক্যালকুলেটরে তুমি যদি এখানে একটা মান বসাও, এখানে একটা মান বসাও, মান বসানোর পর ধরো তুমি এখানে আর এর একটা মান বসাইলা আর কি, আর এর একটা মান বসাইলা, পজিটিভ মান বসাইলা। মান বসানোর পর এরপরে যদি তুমি এটাকে এনিমেট করো, আর এর মান যখন শূন্যে যাবে তখন দেখবা এই পুরো অ্যানিমেশনটা একটা পয়েন্ট হয়ে যাবে। বুঝছো কথাটা? মানে আর এর মান বড় করতে থাকলে দেখবা এটা একটা, মানে এখানে পছন্দ মতো মান বসায় বিভিন্ন মানে তুমি পাবা। এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের চারটা আরবিট্রারি কন্ডিশনের উপরে এটাকে আমি ভ্যারি করতে পারি, চারটা আরবিট্রারি কন্ডিশন একই বিন্দুর জন্য। এবং অ্যাজ ইফ ব্যাপারগুলো এরকম আর কি, যে তুমি যদি k1 k2 m এবং n এর মানগুলো বদলাও, ভিন্ন ভিন্ন মান দাও, প্রত্যেক ক্ষেত্রে এটা একই বিন্দু থাকতেছে, একই বিন্দু, মানে বিন্দু একটাই থাকবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানে আমরা বলি বিন্দুর আকার নাই, কিন্তু এই সমীকরণ বলতেছে ওই বিন্দুগুলোর আকার ভিন্ন ভিন্ন। কারণ বিন্দুগুলোর পরিচয় জ্ঞাপক যে সমীকরণটা, সেই সমীকরণটা ভিন্ন। এবং মানে তখন ওই যে শেপের যে ডিফারেন্সটা, আমরা এখানে k1 k2 এর ভিন্ন ভিন্ন মান এবং m এবং n এর ভিন্ন ভিন্ন মান বসিয়ে আমরা আর এর মানকে শূন্য না লিখে যে শেপ পাবো, তখন দেখবো যে শেপগুলো ভ্যারি করতেছে। কিন্তু যখনই আমি আর এর মান শূন্য বসাবো, তখন যেহেতু সব একটা পয়েন্টে চলে গেছে, তখন আমরা আর এটার কোনো শেপকে আলাদা করতে পারবো না, কারণ সব বিন্দুর তখন সমাপতন হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে আমরা যেটা জানলাম, আমরা এটাকে লিখতে পারি, এটা হচ্ছে বিন্দু সঞ্চার পথ, বা এটাকে আমি পয়েন্ট লোকাস বলাটা একটু কমফোর্টেবল। আমরা এটাকে বলতে পারি ইকুয়েশন অফ পয়েন্ট লোকাস। ঠিক আছে? তো এটা হলো যে ধরো আমরা বিন্দুবৃত্ত বা পয়েন্ট লোকাস নিয়ে, মানে ওর ওর যেই মানে এটার যে স্ট্রাকচার, এটার আকৃতির যে ধারণা, সেই ধারণাটা নিয়ে একটু আলোচনা করলাম, যে আলোচনাটা এটার অ্যাপ্লিকেশন বুঝতে আমাদের সাহায্য করবে। এটার আরো বিস্তারিত আলোচনা করা যায়, যেমন আমরা একটা বিন্দুর জন্য লিখছি, এটা মানে এটার ইয়ে আছে, ওইটা তোমার একাধিক বিন্দুর জন্য কিভাবে পয়েন্ট লোকাস লেখা যায় ওটা আমার পেপারে আছে। ঠিক আছে? তো সেটার আলোচনা এখন গেলাম না। তো এটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট বিন্দু, এবং এটা আচ্ছা খেয়াল করো যে যদি আমি এখানে এক্স ওয়াই দিয়ে সমীকরণ লিখি, সাপোজ আমি একটা সমীকরণ লিখলাম 3x প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এই সমীকরণটাকে কি বলবো আমরা? এটা তো দ্বিঘাত, দ্বিঘাত না? এটা এটা একটা দ্বিঘাত। ঘটনা হচ্ছে এটা বৃত্ত না, কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা বৃত্ত না, আবার এটা একটা বিন্দু। বুঝছো কথাটা? এখন দ্বিঘাত সমীকরণের মধ্যে মানে এক্স ওয়াই চলকের দ্বিঘাত সমীকরণের মধ্যে মানে একমাত্র না, দুই মাত্র বদ্ধ আকৃতি, একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে উপবৃত্ত। বুঝছো? বৃত্ত হচ্ছে পুরোপুরি সব দিকে বক্রতা সেম, আর উপবৃত্ত হচ্ছে ডিমের মতো। উপবৃত্ত তোমাদেরকে এখনো পড়ানো শুরু করা হয় নাই, পড়ানো শুরু করলে এটা আর একটু প্রাসঙ্গিক হবে। তো এইটা হলো আসলে একটা বিন্দু উপবৃত্ত। বুঝছো? বিন্দু উপবৃত্ত, এই সমীকরণটা হলো বিন্দু উপবৃত্ত। এটা একটা উপবৃত্ত, উপবৃত্তের বিন্দু রূপ। বুঝছো? যদি তোমার যেমন এখানে কি হচ্ছে,
এই সমীকরণটার মধ্যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান না। যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়ে যায় তখন সেটা বিন্দু বৃত্ত হয়ে যাবে, বুঝছো? তারপরে যদি এক্স ওয়াই টার্ম না থাকে এরকম আর কি, বিন্দু বৃত্ত হবে। মানে এই দুইটা সরল রেখা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা হয় তখন সেটা বিন্দু বৃত্ত হবে, আদারওয়াইজ এটা হচ্ছে একটা বিন্দু উপবৃত্ত। আচ্ছা, বিন্দু উপবৃত্তের আমরা মানে এই ফর্মের সাথে মিলিয়ে বিন্দু উপবৃত্তেরও আমরা একটা সাধারণ ফর্ম, সিম্পলিফাইড ফর্ম আমরা লিখতে পারি এইভাবে, দেখি a ইন্টু এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এটাকে তুমি স্ট্যান্ডার্ড ফর্ম বলতে পারো, যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুর জন্য এটা হচ্ছে বিন্দু উপবৃত্ত। বুঝতে পারছো? তো বিন্দু বৃত্ত এবং বিন্দু উপবৃত্ত দুইটাকেই আমরা কাজে লাগাতে পারবো বিন্দু উপবৃত্তের ক্ষেত্রে। মানে যখন আমরা উপবৃত্তের ইয়েতে আলোচনায় যাব তখন আমরা দেখবো এগুলো কাজে লাগাতে পারবো। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এখন আমরা একটু দেখি যে এই আইডিয়াটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। তো এইগুলা মুছে ফেলি না সব। এটা আমাদের লাগবে। আচ্ছা, আমরা বলছি যে ধরো এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 একটা বক্ররেখা নির্দেশ করে। এখন আমি যদি আরেকটা এভাবে লিখি জি এক্স ওয়াই ইকুয়ালস টু 0, ধরো এটাও একটা বক্ররেখা নির্দেশ করবে। এটা হচ্ছে দুইটা ভিন্ন বক্ররেখা, ঠিক আছে? এখন যদি আমি এইভাবে একটা সমীকরণ লিখি এফ এক্স ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট কে ইন্টু জি এক্স ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে এটা আরেকটা ফাংশন হয়ে গেল। মনে করো এটাকে ক্যাপিটাল এক্স বা এটাকে আমরা এস এক্স ওয়াই বললাম, এস এক্স ওয়াই, দ্যাট ইজ এটা আরেকটা বক্র। তো এফ এক্স ওয়াই প্লাস কে ইন্টু জি এক্স ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে এই সমীকরণটা কি নির্দেশ করবে, মানে এদের সাথে এটার যোগাযোগটা কি, এটা কি মিন করে, এটা আমরা একটু বুঝতে চাই। ধরো আমি বললাম এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 হচ্ছে একটা বক্ররেখা, এরকম একটা বক্ররেখা আমরা আঁকলাম। জি এক্স ওয়াই ইকুয়ালস টু 0 এটা হচ্ছে মনে করো আরেকটা বক্ররেখা, এটা হচ্ছে মনে করো আরেকটা বক্ররেখা। আচ্ছা, তাহলে এটা এটা আমি একটু সিম্পলিফাই ভাবে এটাকে জি দিলাম আর এটা হচ্ছে এফ, তাহলে এটা হচ্ছে এফ বক্র, এটা হচ্ছে জি বক্র। তাহলে বক্ররেখাগুলো সাধারণভাবে পরস্পরকে একাধিক বিন্দুতে ছেদ করবে, তাই না? বক্ররেখা পরস্পরকে সাধারণভাবে একাধিক বিন্দুতে ছেদ করবে। তাহলে ধরো এই বিন্দুগুলো হচ্ছে বক্ররেখাগুলোর ছেদ বিন্দু। তো এই ছেদ বিন্দুর সেট, আমি ছেদ বিন্দুর সেটকে আমরা বুঝাইলাম আলফা বিটা দিয়ে, দ্যাট ইজ এটা আলফা 1 বিটা 1 আলফা 2 বিটা 2 আলফা 3 বিটা 3 এন্ড সো অন। মানে যতগুলো ছেদ বিন্দু আছে সব ছেদ বিন্দুকে আমি আলফা বিটা দিয়ে বুঝালাম। আমি একটু সিম্বলিক ভাবে লিখলাম এফ ইন্টারসেকশন জি ইকুয়ালস টু আলফা বিটা। এফ এবং জি এর ইন্টারসেকশন হচ্ছে আলফা বিটা। আচ্ছা, এখন দেখো তো আমরা এই সমীকরণটাকে একটু খেয়াল করি যে এস আলফা বিটা, এস আলফা বিটা ইকুয়ালস টু কি হবে? এফ আলফা বিটা প্লাস কে ইন্টু
জি আলফা বিটা, এখানে কে কিন্তু একটা অশূন্য মান, কে এর মানটা অশূন্য, তাহলে এস আলফা বিটা ইকুয়ালস টু হবে এফ আলফা বিটা প্লাস কে ইন্টু জি আলফা বিটা। আচ্ছা, আমরা বলছি আলফা বিটা হচ্ছে এদের ছেদ বিন্দু বা পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাহলে এইটা অবশ্যই শূন্য হবে, এটাও অবশ্যই শূন্য হবে। মানে আমরা আলফা বিটাকে বলছিলাম আলফা বিটা হলো এফ এবং জি এর ছেদ বিন্দু। এখন এফ এবং জি দিয়ে আমি যে নতুন বক্র বানাইছি, যে বক্রটা হচ্ছে এস এক্স ওয়াই ইকুয়ালস টু দিস, তাহলে সেই বক্রের সমীকরণের ভিতরে আলফা বিটা বসালে আমি অবভিয়াসলি জিরো পাচ্ছি, মানে এটা জিরো, যে মানে নো ওয়ে দ্যাট ইট ক্যানট বি জিরো, মানে এটা জিরো হবে, বুঝছো কথাটা? তার মানে আলফা বিটার জন্য এস আলফা বিটা অলওয়েজ জিরো। কেন? কারণ আলফা বিটা এফ এক্স ওয়াই এর মধ্যেও আছে, আলফা বিটা জি এক্স ওয়াই এর মধ্যেও আছে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে এস আলফা বিটা বা এস এক্স ওয়াই হচ্ছে এমন একটা বক্র যেটাকে আমরা এইভাবে কনস্ট্রাক্ট করছি। আচ্ছা, এখানে কিন্তু আমরা কনস্ট্যান্ট দুইটাও দিতে পারতাম, আমরা এরকমও লিখতে পারতাম যে এখানে একটা দিলাম কে ওয়ান, এখানে দিলাম আরেকটা কে টু, তাহলেও একই ঘটনা। কিন্তু আমরা সিম্পল করি কি, আমরা যখন বলি যে কে অশূন্য, ঠিক আছে, তো তখন এই দুইটা মান যদি অশূন্য হয় তাহলে ভাগ করে আমরা এখানে একটা ধ্রুবক বানাই ফেলি আর কি, এই জন্য একটা দিয়ে লিখি। ঠিক আছে, বুঝছো কথাটা? যে এগুলা অশূন্য মান, অশূন্য মান বলে আমরা কি করলাম, এটা দিয়ে ভাগ করে ফেললাম, ভাগ করলে এখানে ওয়ান হয়ে গেল, এখানে কে টু বাই কে ওয়ান ইকুয়ালস টু কে, আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে লিখি। এটা আলাদা করে লেখারও কিন্তু একটা তাৎপর্য আছে, আমরা যে আলাদা করে দুইটা কনস্ট্যান্ট দিয়ে লিখলাম এটার একটা তাৎপর্যটা কি দেখো, আমি বলছি এস এক্স ওয়াই হচ্ছে এদের ছেদ বিন্দুগামী বক্র। আচ্ছা বলো তো, এদের ছেদ বিন্দুগামী বক্রের মধ্যে এরা নিজেরাও আছে না? এখন ধরো আমি যদি এখানে কিছু না লিখি, ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো যে এই সমীকরণ থেকে যদি শুধু আমি জি এক্স ওয়াই পেতে চাই, তাহলে কে এর মান কত বসাবো? যেটা বলছিলাম যে এফ এক্স ওয়াই এবং জি এক্স ওয়াই দুইটা আলাদা আলাদা বক্র, তাই না? এখন আমি বলছি যে এইভাবে করে যদি এখানে আমরা একটা আরবিটারি কনস্ট্যান্ট এটাকে লিখি, তাহলে এস এক্স ওয়াই কে এদের ছেদ বিন্দুগামী বক্র বলা হয়। ঠিক আছে, কেন এটা ছেদ বিন্দুগামী বক্র সেটার ব্যাখ্যা আসতেছি আমরা। কিছুটা ব্যাখ্যা মনে হয় দেওয়া হয়ে গেছে, যে আমরা দেখতেছি যে যেহেতু আমাদের আলফা বিটা বিন্দুটা এফ এবং জি এর ছেদ বিন্দু, কাজেই আলফা বিটা এই সমীকরণে বসালে এটা শূন্য হয়। তাহলে আলফা বিটা বিন্দুগামী, অবশ্যই আমরা বলতে পারি এই এস এক্স ওয়াই অবশ্যই আলফা বিটা বিন্দুগামী। সেই এস এক্স ওয়াইটা কি, আমরা যদি এটাকে এইভাবে কনস্ট্রাক্ট করি, এখন বলছিলাম যে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে লেখার তাৎপর্য, যদি আমি এখানে শুধু কে টু লিখি, তাহলে এইটা থেকে আমি কে এর কোনো সসীম মান বসিয়ে জি এক্স ওয়াই কে পাই না, মানে জি এক্স ওয়াই এখান থেকে পাওয়া যায়, কারণ আমার আসেই তো হলো কে টু, মানে এখানে একটা কনস্ট্যান্ট আছে, আমি এটাকে শূন্য বা যে কোনো মান বসাইলাম, তাহলে এই সমীকরণটা কেবলমাত্র জি এক্স ওয়াই কে ইন্ডিকেট করবে না, বুঝছো কথাটা? এখন যদি আমি এখানে আর এখানে দুইটা কনস্ট্যান্ট দিই কে ওয়ান এবং কে টু, তাহলে খেয়াল করো কে ওয়ান এর মান যখন আমি শূন্য বসাবো তখন এই সমীকরণটা শুধু জি এক্স ওয়াই এ পরিণত হবে, আর যখন কে টু এর মান শূন্য বসাবো তখন সমীকরণটা কেবলমাত্র এফ এক্স ওয়াই পরিণত হবে। এই জন্য দুইটা কনস্ট্যান্ট লেখাটার একটা তাৎপর্য আছে। তবে সাধারণভাবে আমরা যখন এই সমীকরণটাকে লিখি তখন আমরা এদেরকে এক্সপেক্ট করি না আর কি, ওরা তো আছেই, এখন আমরা চাই এদেরকে ছাড়া নতুন কিছু বানাইতে। তাহলে নতুন কিছু যেহেতু বানাবো, তখন আমরা বলি যে এই দুইটা কনস্ট্যান্টের কোনোটাই শূন্য না, কাজে আমরা শুধু একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা এটাকে লিখি, অর্থাৎ ছেদবিন্দুগামী বক্র হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখন একটা প্রশ্ন থেকে যায় যে আমরা বললাম যে এই এস এক্স ওয়াই যদি আমরা এভাবে তৈরি করি,
তাহলে এই এস এক্স ওয়াইটা জি এবং এফ এর ছেদবিন্দুগামী হবে, মানে যে বিন্দু দিয়ে জি এফ দুটেই গেছে সেই বিন্দু দিয়ে এস এক্স ওয়াইটা যাবে, দ্যাট ইজ এস এক্স ওয়াইটা হবে এরকম কিছু। আচ্ছা, অন্য আরেকটা কালারের পেন দিয়ে আঁকতে পারলে ভালো হতো। এস এক্স ওয়াইটা হবে এরকম একটা কিছু, ঠিক আছে? অর্থাৎ এদের ছেদ বিন্দু দিয়ে যাবে এস এক্স ওয়াই। এরকম আমরা কে এর ভিন্ন ভিন্ন মান বসিয়ে এরকম আরো এস এক্স ওয়াই পাবো, হয়তো এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি যে এস এক্স ওয়াই কি এমন হইতে পারে যে এই বিন্দুগুলো ছাড়া অন্য কোনো বিন্দুতে জি অথবা এফ কে ছেদ করবে? হতে পারে না, এটা আমরা প্রুফ করতে পারি যে এস এক্স ওয়াই কেবলমাত্র এদের ছেদ বিন্দুগুলো দিয়েই যাবে, এদের ছেদ বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু দিয়ে আর যাবে না। এটা আমরা নিশ্চিত প্রমাণ করতে পারি। কিভাবে প্রমাণ করব দেখো, সাপোজ আমি যদি মনে করি, সাপোজ যে এস এক্স ওয়াই, ধরো আমি আমি এখান থেকে একটা ছবি আঁকি, খণ্ডিত ছবি। মনে করো এটা হচ্ছে এস এক্স ওয়াই এর একটা রূপ, যেই রূপটা এখানে জি দিয়ে যাচ্ছে, জি কে কোনো একটা বিন্দুতে ছেদ করছে। তাইলে এই বিন্দুটা যদি এই আলফা বিটা সেটের বিন্দু না হয়ে থাকে, ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে গামা ডেল্টা, তাহলে লক্ষ্য করো, যেহেতু আমি বলছি যে জি দিয়ে যাচ্ছে এমন কোন বিন্দুতে যেই বিন্দুটা এফ এ নাই, তাহলে গামা ডেল্টার জন্য এটা শূন্য হবে, কিন্তু গামা ডেল্টার জন্য এটা সার্টেনলি অশূন্য হবে। তাহলে শূন্য প্লাস অশূন্য নট ইকুয়ালস টু শূন্য। সো এই ইকুয়েশনটা শুধু জি বা শুধু এফ কে ছেদ করার কোনো সুযোগ নাই, এটা কেবলমাত্র ছেদ বিন্দুগুলোর জন্যই স্যাটিসফাইড, ঠিক আছে? তাহলে আমরা এই যে ছেদ বিন্দুগামী বক্ররেখার সমীকরণ, এটা আমরা ব্যবহার করছি। তুমি যে দুইটা সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে এটা ব্যবহার করছো না, এটা আমরা প্রচুর ব্যবহার করছি, কিন্তু আমি এটাকে নিয়ে এই আলোচনাটা আমার এটা প্রিয় আলোচনা, এই জন্য এই আলোচনাটা করলাম, কারণ এটাকে আমরা টুল হিসাবে ব্যবহার করবো এখানে, সেই জন্য এটা আলোচনা। তাহলে আমরা বুঝলাম যে দুইটা বক্ররেখা, তাদের সমীকরণকে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট কে দিয়ে যদি আমি যোগ করি, তাহলে যে বক্ররেখা পাওয়া যায় সেই বক্ররেখাটা তাদের ছেদ বিন্দুগামী বক্ররেখা হয়, ঠিক আছে? এটা মুছে দিই। এখন এখন আমরা আসি যে কোন বক্ররেখার সাথে যদি আমরা পয়েন্ট সার্কেল ছেদ বিন্দু চিন্তা করি, ঘটনা কিরকম হবে? মনে করো এটা একটা বক্ররেখা, আর এটা হলো একটা সার্কেল, ঠিক আছে? আচ্ছা, এটা একটু একটু বক্ররেখাটা আমরা একটু কোন একটা বাস্তব বক্ররেখার মতো করেও আঁকতে পারি। ধরো এটা একটা বক্ররেখা, প্যারাবোলিক বা হাইপারবোলিক একটা কার্ভ। ধরো এই বক্ররেখার সাথে এরকম একটা ছেদ বিন্দুগামী বৃত্ত, তাহলে এটা মনে করো আমাদের এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে একটা সার্কেল। তো এখন এটা হচ্ছে একটা সার্কেল, এটাকে আমরা ধরলাম সি এক্স ওয়াই ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা সার্কেল। এখন আমি যদি এরকম একটা সমীকরণ লিখি, এফ এক্স ওয়াই প্লাস কে ইন্টু সি এক্স ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে আমরা যে বক্ররেখা পাবো সেই বক্ররেখাগুলো এরকম হবে, এরকম হবে, তাই না? এই ধরনের বক্ররেখা
অর্থাৎ CXY এবং FXY এর ছেদ বিন্দুগামী বক্ররেখা হবে না? জি আচ্ছা, এখন যদি আমি এই CXY যে সার্কেলটা, এই সার্কেলটাকে যদি এখানে ছোট করতে থাকি, তাহলে ছোট করতে থাকলে ছবিটা কেমন হয়ে যাবে? আচ্ছা, আমি সার্কেলটাকে ছোট করে একটা সার্কেলই আঁকি, মানে সার্কেলটা যদি এরকম ছোট হয়, এরকম সার্কেলই আঁকি মাত্র, তাহলে তখনও তো এদের ছেদ বিন্দুতে যেতে হবে না এই বক্ররেখাগুলোকে? তাহলে দেখছো ব্যাপারটা? এখন এটা জিনিসটা কি হয়ে গেছে? স্পর্শক হয়ে গেছে। তার মানে যে কোনো বক্ররেখার সাথে কোনো নির্দিষ্ট বিন্দুতে যদি আমি পয়েন্ট সার্কেলের ইকুয়েশনকে যোগ করি, তাহলে ওই বক্ররেখাকে ওই বিন্দু দিয়ে স্পর্শকারী বক্ররেখার সমীকরণ পাওয়া যাবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে মানে এটাকে আমরা ওই স্লোপের মাধ্যমে প্রমাণ করতে পারি। ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে আমরা দেখাবো যে যদি পয়েন্ট সার্কেল হয় তাহলে ঢালের এক্সপ্রেশনটা মানে এটাকে তো আমরা বলছি এটা হচ্ছে আমার SXY, এই SXY, তাহলে SXY এর জন্য dy/dx এর এক্সপ্রেশন যদি বের করি, আর এই যে আর fxy এর জন্য যদি dy/dx এর এক্সপ্রেশন বের করি, তো বের করলে দেখা যাবে দুইটা এক্সপ্রেশন সেম হবে আর কি, দুইটা সমান হয়ে যাবে সেভাবে। তা আমি ওই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের প্রুফে গেলাম না, আমি সাধারণ জ্যামিতিক ব্যাখ্যার প্রমাণ দিয়ে এই জিনিসটা দেখাই দিলাম। জ্যামিতিক ব্যাখ্যা থেকে এটা বোঝা যাচ্ছে যে যদি এটা এরকম ভাবে স্কুইজ করে পয়েন্ট হয়ে যায়, তখন এই ইন্টারসেকশন পয়েন্টগুলো কোইনসাইড করবে, মানে মিলে যাবে, মিলে গিয়ে ছেদক বক্ররেখা স্পর্শক বক্ররেখাতে পরিণত হবে। ঠিক আছে? এখন তোমাদের জন্য এটার অ্যাপ্লিকেশন কি, তোমাদের লেভেলের জন্য এটার অ্যাপ্লিকেশন যে বৃত্তের অঙ্কের মধ্যে যদি এরকম আমরা বলি যে আচ্ছা এখন এটাকে দেখো, আমরা কেটা এখানে দিছি না, আমরা যদি কেটা এখানে না দিই কেটা এখানে দেই তাতেও কিছু আসে যায় না। মানে আমরা এরকম ভাবেও লিখতে পারি যে CXY প্লাস K ইন্টু FXY ইকুয়ালস টু 0, এটা লিখলেও কিছু আসে না, এভাবে লেখা যায়। কে যেহেতু অশূন্য ধ্রুবক বললাম, তাহলে এরকম, তার মানে যে আমরা যদি এরকম বলি যে CXY প্লাস K ইন্টু FXY ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে সিটা কিন্তু সি থাকবে না, যখন পয়েন্ট সার্কেল তখন আমরা এটাকে একটু লিখি, পয়েন্ট সার্কেল PC লিখি আর কি, PCXY। ঠিক আছে? বা আমরা একটু সিম্বল করি, পয়েন্ট সার্কেলের জন্য সি ডট দিই, সি ডট XY, আমরা একটা কনভেনশন বানাইলাম আর কি, সি দিয়ে উপরে ডট দিলাম, আর এটা পয়েন্ট সার্কেল, আর সি হচ্ছে সার্কেল। তাহলে পয়েন্ট সার্কেল XY প্লাস K ইন্টু FXY ইকুয়ালস টু 0 হচ্ছে কে, মানে FXY বক্রকে কোনো বিন্দুতে স্পর্শকারী বক্ররেখা। এখানে আরো বলতে পারি যে সিম্বল যদি এরকম লিখি যে আমরা তো ওই সি ডট XY যেটা, তো সাধারণত এটা তো কোনো একটা বিন্দুর জন্য লিখি, তাই না? তাহলে সি ডট XY যদি কোনো বিন্দুর জন্য হয়, তাহলে সেখানে আবার আমরা আলফা বিটা সাবস্ক্রিপ্ট দিয়ে দিতে পারি আর কি, পয়েন্ট সার্কেল ফর আলফা বিটা। আচ্ছা, এখন এটাকে আরো সিম্পলিফাই করতে গিয়ে, জেনারেলাইজ করতে গিয়ে আমি এটাকে কারণ সি ডট এটা যেহেতু পয়েন্ট সার্কেল, এটার তো একটা এক্সপ্রেশন আছেই, এবং এটা ওয়াই দিয়ে এক্সপ্রেশন, তাহলে আমি এখান থেকে XY ও সরাই দিলাম, আমি XY ও লিখলাম না, আমার কনভেনশন বানাইলাম সি ডট আলফা বিটা, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আলফা বিটা বিন্দুতে পয়েন্ট সার্কেলের এক্সপ্রেশন। ঠিক আছে? মানে এটা আমরা কনভেনশন মেক করলাম আর কি একটা, যে এইটা দিয়ে আমি বুঝাবো যে আলফা বিটা বিন্দুতে পয়েন্ট সার্কেলের এক্সপ্রেশন। ঠিক আছে? এখন যদি আমাকে
আমি যদি বলি যে কোনো সরলরেখা বা কোনো বৃত্ত, ধর আমাকে বলা হলো fxy ইকুয়ালস টু 0, সরলরেখা, বৃত্ত বা যে কোনো বক্রকে আলফা বিটা বিন্দুতে স্পর্শকারী বক্রের সমীকরণ। আমরা কি লিখবো? সি ডট আলফা বিটা, অর্থাৎ পয়েন্ট সার্কেল ইকুয়েশনটা লিখবো, তার সাথে যোগ করে দিব আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে fxy। ঠিক আছে, এটা হচ্ছে স্পর্শকারী বক্রের সমীকরণ। এখন এটাকে তুমি তোমার তোমার লেভেলের জন্য বলতে পারো যে ax প্লাস by, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সরলরেখাকে আলফা বিটা বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। ওই যে গত ক্লাসে আমরা পড়ছিলাম বৃত্তের সমীকরণ, গত ক্লাসে পড়ছিলাম না যে অক্ষ স্পর্শকারী বৃত্ত, এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শকারী বৃত্ত। এখন আমরা যদি অক্ষ চিন্তা না করে আমরা ওই আলোচনাগুলা করতে গিয়ে দেখছি যে অক্ষ হওয়ার কারণে আমরা কন্ডিশনকে কিছু মিনিমাইজ করে সমীকরণের চেহারাকে সরল করতে পারি। কিন্তু এটা যদি অক্ষ না হয়ে যে কোনো সরল রেখা বলতো, যে কোনো সরল রেখাকে কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ কি হবে, সেটা আমরা লিখে ফেলতে পারবো এই 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 থিওরেমটা দিয়ে, যে আমরা লিখবো সি ডট আলফা বিটা প্লাস কে ইন্টু সরলরেখা সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন এই সমীকরণের উপর আমরা অন্যান্য শর্ত প্রয়োগ করে আমরা কে এর মান বের করতে পারবো। যদি বলা হয় থার্ড পয়েন্ট যদি দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা আবার ওই যে খলিফাস থিওরেমের মতো একটা পয়েন্ট দিতে পারি। যদি মানে বলা হয়েছে আলফা বিটা বিন্দু দিয়ে স্পর্শকারী এবং গামা ডেল্টা বিন্দু দিয়ে গমনকারী বৃত্তের সমীকরণ, তখন সেটার জন্য আবার আমরা কে এর মানটা বের করে এটাকেও কিন্তু ওই খলিফাস থিওরেমের মতো একটা শর্ত দিতে পারি, কিন্তু সেটা আমাদের এখানে দরকার নাই। আমরা এইভাবে এটাকে লিখবো, এরপরে ওই কে এর মান বের করার জন্য বিভিন্ন ধরনের শর্ত প্রতিপাদন করবো আর কি। বুঝছো ব্যাপারটা? এখন আমি একটু একটা এক্সাম্পল সলভ করবো আর কি। ধরো পার্টিকুলারলি এই ফর্মুলাটা ব্যবহার করাতে আমরা অ্যাডভান্টেজটা কি পাই, যে সরলরেখাকে কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ বের করার ক্ষেত্রে যদি আমি এই পয়েন্ট সার্কেল কনসেপ্ট ব্যবহার না করি, তাহলে আমার ডিফিকাল্টির মাত্রাটা কি হয়, আর করলে কি হয় ডিফিকাল্টি। এটা কম্পারেটিভ অ্যানালাইসিসের জন্য আমরা একটা প্রবলেম নিয়ে একটু আলোচনা করি। না, ডাস্টার নতুন, পুরোনো ডাস্টার ফেলে দেওয়া হয়েছে, নতুন না। এটা একটু লেখা বেশি হয়েছে তো, তাহলে সমস্যা। আচ্ছা দেখো, আমাদের বলা হলো যে 2x প্লাস y মাইনাস 3 ইকুয়ালস টু 0। আমি একটু এমন ভাবে ধরছি যাতে আমার বিন্দু স্থাপন করাটা সহজ হয়। সরল রেখাকে 1 1 বিন্দুতে স্পর্শ করে এবং 2 - 1
বিন্দু দিয়ে যায়, এরূপ বৃত্তের সমীকরণ, এরূপ বৃত্ত। ঠিক আছে, এই বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। তো এখন যদি আমরা পয়েন্ট সার্কেল অ্যাপ্লিকেশন আমরা জানি না, এখন আমরা এটাকে কিভাবে করব? ওই যে একটা মেথড ছিল এরকম যে সরলরেখাকে 1 1 বিন্দুতে স্পর্শ করে বিন্দু দিয়ে যায়। একটা অ্যাপ্লিকেশন ছিল হলো যে ওই সম্পাদ্য পদ্ধতি। সম্পাদ্য পদ্ধতি হলো একটা রেখার একটা বিন্দুতে স্পর্শকারী বৃত্ত আবার আরেকটা বিন্দু দিয়ে যায়। এই বৃত্তটা আঁকার জন্য যে সম্পাদ্য, সেই সম্পাদ্যটা হচ্ছে যে আমরা এই বিন্দুতে একটা লম্ব আঁকি। ঠিক আছে, আর আচ্ছা এটা একটু, আচ্ছা লম্বটা লম্ব হয় না, একটু অ্যাঙ্গেল থেকে দেখলে, আচ্ছা ভুল হলে ধরে নেই এটা একটা লম্ব। ঠিক আছে, এরপরে বলা হলো আরেকটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দুতে লম্ব আঁকবো, আর এটা তখন ওই বৃত্তের একটা জ্যা হবে, তাই না? তাহলে এই জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক আঁকবো। তাদের একটা ছেদ বিন্দু পাওয়া যাবে, এই ছেদ বিন্দুটাই হচ্ছে এই বৃত্তের কেন্দ্রবিন্দু, তাই না? তো আমরা সম্পাদ্য পদ্ধতিটা হচ্ছে এরকম। তাহলে এই প্রবলেমটা আমরা সম্পাদ্য পদ্ধতিতে সলভ করতে পারি। সম্পাদ্য পদ্ধতিতে সলভ করার জন্য আমরা কি করব? এই দুই বিন্দুর সংযোজক সরলরেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করব। তারপরে যে রেখাটা দেওয়া আছে সেই রেখার উপর এই বিন্দুগামী লম্ব রেখার সমীকরণ বের করব। খুব কঠিন না কিন্তু সম্পাদ্য পদ্ধতিটা। তাহলে এদের ছেদ বিন্দু পাওয়া যাবে, সমাধান করব। তাহলে 3 স্টেপ ক্যালকুলেশন, 3 স্টেপ, 3টা কাজ। এখানে কোনো কিছু ধরতে হবে না, যার সম্পাদ্য পদ্ধতিটা আমরা বৃত্তটাকে খুঁজে বের করতে পারবো। এটা হচ্ছে একটা পদ্ধতি, সম্পাদ্য পদ্ধতি। ঠিক আছে, আর আমরা যদি এখন যেমন এটা যেহেতু আমরা অ্যানালাইটিক জিওমেট্রি করতেছি, এখানে আমরা বীজগণিতের মাধ্যমে সমাধান করব। তো সেরকম বীজগাণিতিক হিসাবে যদি আমরা করি, তখন আমরা ধরে নিব যে ধরি বৃত্তের সমীকরণ, মানে স্পর্শকারী বৃত্তের সমীকরণকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 এরকম প্রথম ধরে নিব। ঠিক আছে, ধরে নিয়ে আমরা বলবো যে এই দুইটা বিন্দু কিন্তু বৃত্তটার জন্য স্যাটিসফাইড, তাই না? এই বিন্দুতে স্পর্শ করে আর এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই দুইটা বিন্দু বসালে আমরা জিএফসি এর মধ্যে দুইটা ইকুয়েশন পাবো, দুইটা বিন্দু বসালে। তাহলে আমরা যদি এখানে 1 1 বিন্দু বসাই, 1 প্লাস 1 প্লাস 2g প্লাস 2f প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে 2g প্লাস 2f প্লাস c ইকুয়ালস টু 2, এই হচ্ছে একটা ইকুয়েশন। এটা লিখে দিলাম ইকুয়েশন নাম্বার 1, ও মাইনাস 2 ইকুয়ালস টু 0, ইকুয়েশন নাম্বার 1। এরপরে আবার আমরা বলছি 2 - 1 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, 2 - 1 বিন্দু দিয়ে যায়, সেটার জন্য আমরা লিখতে পারবো ইকুয়েশন নাম্বার 2 হচ্ছে 2 - 1, এখানে বসাই দিই। তাহলে 4 প্লাস 1 প্লাস 4g মাইনাস মাইনাস 1, তাহলে মাইনাস 2f, তাই না? মাইনাস 2f প্লাস c ইকুয়ালস টু 0। সেটার জন্য আমরা জিএফসি এর মধ্যে আরেকটা সম্পর্ক পাচ্ছি, 4g মাইনাস 2f প্লাস c ইকুয়ালস টু মাইনাস 5। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এরপর আরেকটা কন্ডিশন আমরা লাগবে, কারণ এখানে
আননোন প্যারামিটার হচ্ছে তিনটা। তাহলে এই দুটো ইকুয়েশন যথেষ্ট না, এই দুটো ইকুয়েশন দিয়ে এই তিনটা আননোন সলভ করা যাবে না। তাহলে আমাদের আরেকটা ইকুয়েশন তৈরি করতে হবে। সেটা কি? সেটা হলো বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণের একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা আমরা এখান থেকে পাই, কিন্তু আমরা ধরে নিই আমরা এটা জানি না, সেই হিসাবে বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ সেটার ফর্মুলাটা হচ্ছে এটা, যে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ ফর্মুলা। খুব সোজা না ফর্মুলাটা? না, সোজাই মোটামুটি, তো কঠিন কিছু না। এই ফর্মুলাটার ডিরাইভেশন আমরা আবার পরে শিখবো এটা কিভাবে আসে। আচ্ছা, এটা পয়েন্ট সার্কেল দিয়ে হয়, পয়েন্ট সার্কেল দিয়েও এটাকে ডিরাইভ করা যায়, এটা আমরা দেখবো পরে। আচ্ছা, এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি এক্স প্লাস এক্স ওয়ান এফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এইটাকে ব্যবহার করে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো যে এই এই 2 - 1 বিন্দুটা এখানে তাহলে বসাই। এক্স এক্স ওয়ান তার মানে 2x, মানে এক্স ওয়ান হচ্ছে 2, ওয়াই ওয়াই ওয়ান তার মানে মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান দ্যাট ইজ এক্স প্লাস 2 প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান দ্যাট ইজ ওয়াই মাইনাস 1। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওয়াই মাইনাস 1 প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে জিএফসি দিয়ে এক্স ওয়াই এর একটা একঘাত সমীকরণ, কিন্তু এটা এই সমীকরণটাকে যদি আমি এখন সিম্পলিফাই করি, মানে মানে সহগ ইয়ে করে করি আর কি, এক্স ইন্টু 2 প্লাস জি, তারপরে প্লাস ওয়াই ইন্টু এফ মাইনাস 1, এই যে এখানে এফ আর এখানে মাইনাস 1, ঠিক আছে? তারপরে হচ্ছে প্লাস সি, আর এখানে হলো 2g প্লাস 2g, আর এখানে হচ্ছে মাইনাস এফ ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই বৃত্তের 2 - 1 বিন্দু দিয়ে স্পর্শক, সেই স্পর্শকটা কিন্তু একটা সরলরেখা, সেই সরলরেখাটা কিন্তু আমাদের দেওয়া আছে, বুঝছো? দ্যাট ইজ, সেই সরলরেখাটা যেহেতু আমাদের দেওয়া আছে, তাহলে দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা অভিন্ন, ঠিক আছে? তাহলে এই দুইটা সমীকরণ অভিন্ন হওয়ার শর্ত যদি আমরা এখন লিখে ফেলি, তাহলে আমরা সাফিসিয়েন্ট কন্ডিশন পাবো জিএফসি কে বের করার জন্য। তাহলে সেটা কি আমরা লিখবো? এই সহগ বা এই সহগ, তার মানে আমরা লিখবো 2 প্লাস জি বাই 2 ইকুয়ালস টু কি হবে? এফ মাইনাস 1/1, এফ মাইনাস 1/1 ইকুয়ালস টু সি প্লাস 2g মাইনাস এফ ডিভাইডেড বাই মাইনাস 3। এখন কিন্তু আমরা এখান থেকে কয়টা ইকুয়েশন পাইছি বলো তো? এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু এটা, মানে এখান থেকে আমরা দুইটা, দ্যাট ইজ আমরা এখানে একটা সমীকরণ বেশি পাচ্ছি, কিছু আসে যায় না, বেশি পাইলেও আমরা ওই জিএফসি এর মান একই বের করতে হবে। এখন আমরা তাহলে 1 2 এবং এটাকে 3 দিলাম। এখন আমরা 1 2 এবং 3 কে ব্যবহার করে আমরা, থ্যাংক ইউ, 1 2 এবং 3 কে ব্যবহার করে আমরা এখন জিএফসি এর মান বের করব এবং আমরা বৃত্তটাকে বের করব। এই হচ্ছে আমাদের বিন্দু বৃত্ত ছাড়া আরো মেথড হতে পারে, আরো মেথড নিয়ে আলোচনা করা যেতে পারে। এইটা ওই, কিন্তু খুব একটা যে এফিশিয়েন্ট হবে ব্যাপারটা তা না, মানে আমাদের জিএফসি কে সলভ করতে হবে, ঠিক আছে? এখন এটা কি করতে ইন্টারেস্টেড? আমরা তো বুঝতেছি যে ক্যালকুলেশনটা কত ইয়ে হবে। এখন এখানে ধরো এখান থেকে আমরা আরেকটা একঘাত সমীকরণ বের করতে পারি, যেহেতু আমরা ক্র্যামারস রুল জানি। ধরো দিস ইকুয়ালস টু দিস, এই দুটা সমান, এই দুটা সমান ব্যবহার করে আমরা যদি এই দুইটার সাথে এই দুইটাকে নিয়ে যদি ইকুয়েশন সলভ করি, এফ এবং জি এর মধ্যে সম্পর্ক, এফ এবং জি এর মধ্যে সম্পর্ক বসায় এফ জি ভ্যানিশ করবো, তাহলে তিনটা ইকুয়েশন, ওই তিনটা ইকুয়েশন ক্র্যামারস রুল দিয়ে আমরা জিএফসি বের করতে পারবো।
ঠিক আছে, এটা আমি আর সলভ করলাম না। আচ্ছা, এখন আমরা পয়েন্ট সার্কেল অ্যাপ্লাই করলে জিনিসটা কি হবে? পয়েন্ট সার্কেল অ্যাপ্লাই করলে আমরা যে এটা ধরছি, আমরা এটা ধরবো না। আমরা ধরবো কি, ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ, পয়েন্ট সার্কেল, দ্যাট ইজ সি আলফা বিটা। হোয়াট ইজ সি আলফা বিটা? স্পর্শকারী বিন্দুতে বিন্দুবৃত্ত, অর্থাৎ যে বিন্দু দিয়ে স্পর্শ করবে সেই বিন্দুতে বিন্দুবৃত্ত সি আলফা বিটা। সি আলফা বিটা হলো তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সাম আরবিট্রারি কনস্ট্যান্ট কে ইন্টু সরলরেখা 2x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। এই হচ্ছে বৃত্তের সমীকরণ। আচ্ছা, এখন আমরা কি করব? 2 মাইনাস 1 বিন্দু বসাবো। ঠিক আছে, তাহলে 2 মাইনাস 1 বিন্দুগামী হলে আমরা এখানে 2 মাইনাস 1 1 2 মাইনাস 1 1 প্লাস মাইনাস 1 মাইনাস 1 এটা হবে 4 প্লাস কে ইন্টু 2 মাইনাস 1 এখানে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 1 মাইনাস 3 ইকুয়ালস টু 0। 2 মাইনাস 1। আচ্ছা, আমাদের এখানে একটু একটা জিনিস ভুল হয়েছে কি, আমি এটা খেয়াল করি নাই। এই 2 মাইনাস 1 বিন্দুটা এই সরলরেখার উপর আছে, চেক করো, দেখো ভুলটা তুমিও ধরতে পারো নাই। আমি একটু মানে আন্দাজি দিছি তো, সমস্যা নাই। এই যে এটা এখানে গিয়ে আবিষ্কার হয়েছে ভুলটা। এই যে 2 মাইনাস 1 বিন্দুটা কিন্তু এই সরলরেখার উপরই আরেকটা বিন্দু, তাই না? এই যে 4 মাইনাস 1 3 হয় 3 3। সো আমরা এটা 2 মাইনাস 1 এর জন্য করব না। এখানেও আসলে মান বের করলে সমস্যা না, আমাদের প্রসিডিওর ওকে, এটা সমস্যা না। তাহলে আমরা এটাকে 2 1 বিন্দুর জন্য করব। 2 1 বিন্দুর জন্য 2 মাইনাস 1 হইলে এখানে খেয়াল করো শূন্য হয়ে যায়, অর্থাৎ কে এর মান পাওয়া যায় না। তার মানে সরলরেখাকে দুইটা বিন্দুতে স্পর্শকারী বৃত্ত আসলে কে এর মান শূন্য। কে এর মান শূন্য মানে কি, এখানে মানে এই মানটা শূন্য হয়ে যায়, তাহলে কে এর মান হচ্ছে ইনফিনিটি। বুঝতে পারছো? কে এর মান ইনফিনিটি। তাহলে এটা মানে আমরা জানি সরলরেখা কিন্তু অসীম ব্যাসার্ধের বৃত্ত মনে করা যায়। সরলরেখা মানে হলো তার ব্যাসার্ধ, এটা বৃত্তের যে কোনো একটা অংশ চিন্তা করো, তার ব্যাসার্ধ যদি অসীম হয় তাহলে ওই অংশটা একটা সরলরেখা, ঠিক না ব্যাপারটা? তো সেই হিসাবে আমাদের এই জন্য ক্যালকুলেশন হয় নাই, যাক নো প্রবলেম, এটা ইয়ে না। তাহলে আমরা কি করব, এটাকে 2 1 বিন্দুর জন্য কে এর মান বের করবো। ঠিক আছে, 2 1 বিন্দু, তাহলে 2 1 বসে 2 মাইনাস 1 এখানে হবে 1 প্লাস 0 প্লাস কে ইন্টু 2 1 হচ্ছে 4 প্লাস 1 মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কে এর মান কি পাবো, 5 মাইনাস 3 হচ্ছে 2 2k, তাহলে কে এর মান হচ্ছে মাইনাস হাফ। এখন আমরা কে এর মান এখানে বসিয়ে দেব। ঠিক আছে, আর হ্যাঁ, আমরা এটাকে ওই যে খলিফাস থিওরেমের ফর্ম যদি আমরা দিই, সাপোজ আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে মানে সেকেন্ড পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে যাবে সেই পয়েন্ট যদি গামা ডেল্টা হয়, গামা ডেল্টা হলে এই এক্সপ্রেশনটা কি আসে, সি ডট সি ডট আলফা বিটা। তো এখন যখন এখানে আমি গামা ডেল্টা বসাবো তখন এখানে ছোট করে গামা ডেল্টা, এখানে একটু ইয়ে হয়, আমি ওই যে ওই খলিফাস থিওরেমের এক্সপ্রেশনটা এখানে আনলে ভালো হতো, যাই হোক এইখানে লিখি আর কি, এখানে গামা ডেল্টা উপরে লেখা, গামা ডেল্টা প্লাস কে ইন্টু এটা, যে এই সরলরেখার সমীকরণটাকে আমি এক্সপ্রেশনটা এরকম লিখি, এল গামা ডেল্টা ইকুয়ালস টু 0। তাহলে কে এর মানটা কি আসে, কে এর মানটা আসে মাইনাস এটা, এটা হচ্ছে এল, এটাকে আমি এল এক্স ওয়াই মনে করতেছি, এল এক্স ওয়াই। তো গামা ডেল্টা বসালে এখানে এল গামা ডেল্টা, লাইনের জন্য এল লিখলাম, তাহলে কে ইকুয়ালস টু মাইনাস সি ডট
আলফা বিটা ডিভাইডেড বাই এল গামা ডেল্টা। এখানে আমরা আচ্ছা একটা কাজ করতে পারি, মানে সিম্বল তো এটা এক্স ওয়াই রাখতেছি, শুধু এইখানে আমরা গামা ডেল্টা দিয়ে দিই, মানে এই মানটা গামা ডেল্টার জন্য, এটা হচ্ছে কে। ঠিক আছে, তাহলে আমরা যদি এক সূত্র দিয়ে করে ফেলতে চাই তাহলে আমরা সূত্রের ফর্মটাকে এভাবে লিখবো। দেখো কে এর মানটা যদি আমরা এখন এখানে বসে, আমাদের এক্সপ্রেশনটা ছিল সি ডট আলফা বিটা প্লাস এল প্লাস কে ইন্টু এল এক্স ওয়াই, এল এক্স ওয়াই দেখো তো ইকুয়ালস টু 0 এরকম ছিল। এটা ভিডিওতেই লাইনটা আসছে কিনা, আসে আসে, আচ্ছা এল এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এখন এখানে কে আছে, কে আছে, আচ্ছা কে এর মানটা যদি এটা হয় তাহলে আমাদের সি ডট আলফা বিটা মাইনাস কে এর এই মানটা যদি আমরা বসাই, এটা হচ্ছে সি ডট আলফা বিটা ডিভাইডেড বাই এল এক্স ওয়াই, এই মানটা হচ্ছে ফর গামা ডেল্টা, দ্যাট ইজ দ্বিতীয় পয়েন্ট, ইন্টু এল এক্স ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমরা এটার ফর্মটা ওইটাকে ওই পাশে নিলে পজিটিভ হবে, তাহলে আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে সি ডট আলফা বিটা ডিভাইডেড বাই এল এক্স ওয়াই ইকুয়ালস টু সি ডট আলফা বিটা ডিভাইডেড বাই এল এক্স ওয়াই, এটা হচ্ছে গামা ডেল্টার মান, মানে এখানে এক্স ওয়াই এর জন্য, আর এটা হচ্ছে ওই এক্সপ্রেশনের মধ্যে জাস্ট গামা ডেল্টা বসে, বুঝছো? তো এটা হচ্ছে ওই যে খলিফাস থিওরেমের যেরকম একটা একক ফর্ম আছে, এটারও এরকম, যে এটাকে আমরা বলতে পারি যে এটাকে আমরা এখন ফর্মুলা আকারে লিখতে পারি যে আলফা বিটা বিন্দুতে এল এক্স ওয়াই কে স্পর্শকারী এবং গামা ডেল্টা বিন্দু দিয়ে গমনকারী বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, যেখানে সি আলফা বিটা হচ্ছে আলফা বিটা বিন্দুতে পয়েন্ট সার্কেল। তো পয়েন্ট সার্কেলের মানটা সমীকরণটা এখানে লিখবো, এক্সপ্রেশনটা এখানে লিখবো, সরলরেখার এক্সপ্রেশনটা দিয়ে ভাগ করব, আবার পয়েন্ট সার্কেলের এক্সপ্রেশনকে সরলরেখার এক্সপ্রেশন দিয়ে ভাগ করব, কিন্তু সেখানে পয়েন্ট সার্কেলের এক্সপ্রেশনে আমরা গামা ডেল্টা বিন্দুটা বসাই দিই, এখান থেকে একটা মান আসবে আর এখান থেকে একটা এক্সপ্রেশন আসবে। এখন এটা একটা বৃত্তের সমীকরণ হয়, বুঝছো কথাটা? এটা তুমি চেক করতে পারো, ধরো এই অঙ্কটার জন্যই আমি এখন এই অঙ্কটার জন্য এই ফর্মটা লিখি, এই যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার জন্য এই ফর্মটা এখানে লিখি, এটা মুছে ফেলি না, এটা না মুছে এটা রাখতে পারলে ভালোই তো, তাহলে পুরো অঙ্কের চেহারাটা কতটা সংক্ষিপ্ত হলো এটা বোঝা যায়। মানে সমস্ত অঙ্ক এরকম একটা সূত্র হয়ে গেল, সি আলফা বিটা, দ্যাট ইজ সি কি লিখবো 1 1 ডট ডিভাইডেড বাই এল, এলটা হচ্ছে এটা এল এক্স ওয়াই ইকুয়ালস টু সি পয়েন্ট 1 1 ডিভাইডেড বাই এল এক্স ওয়াই, কি কোন বিন্দুর জন্য 2 1, এই আমাদের সূত্র। ঠিক আছে, এখন আমি সূত্র অনুযায়ী জাস্ট লিখে ফেলবো, পয়েন্ট সার্কেল হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, আর এল এক্স ওয়াই হচ্ছে এটা, তাহলে 2x প্লাস ওয়াই মাইনাস 3, এটা ইকুয়ালস টু, এখন জাস্ট এইখানে এই মানটা বসাই দেব 2 1, তার মানে 2 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানেও 2 1, তার মানে 2 ইন্টু 2 প্লাস 1 মাইনাস 3, আমাদের অঙ্ক হয়ে গেছে। আচ্ছা নিচের সাথে কে ধ্রুবকের না, কে থাকবে কেন, কে নাই তো, আমরা তো কে কে ইলিমিনেট করে ফেললাম, ওই যে এখানে আমরা কে এর মানটাই তো এটা, এখন আর কে নাই, কিছু ধরতে হবে না, আমি সরাসরি ওই যে খলিফাস থিওরেম যেরকম দেখাইছিলাম যে 3 বিন্দুগামী বৃত্ত আমি একবারই লিখে ফেলতে পারি, তো ওই কনসেপ্টটাই এখানে আবার কাজে লাগালাম, একবার এটাকে লিখে ফেলা যায়, মানে
আরবিট্রারি কন্ডিশনের মান যদি বিন্দু দিয়ে বের করা হয় তাহলে কন্ডিশনালি এটা সহজে বের হয়। এখন ধরো স্পর্শকারী বৃত্তর উপর অন্যান্য শর্ত যদি থাকে তখন আমাদের এই ফর্মটা কাজে লাগবে আর কি, তখন অন্য শর্ত দিয়ে কে এর মান বের করবো। ঠিক আছে, তো ওকে, তুমি ইয়ে করবা বৃত্তের স্পর্শক সম্পর্কিত চ্যাপ্টার মানে আলোচনা বৃত্তের, এটা আমরা আগামী ক্লাসে আবার করব। যেমন এখানে যে সূত্রটা আজকে আলোচনা করছি এই সূত্রটার প্রমাণ আমরা দেখবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, বলছি যখন, দেখো আমরা মানে এইভাবে যে আমরা লিখছি যে সি ডট প্লাস কে এল, এটা যে লিখছি এটা কি, এটা হচ্ছে স্পর্শকারী বৃত্ত। তাহলে এটা হলো স্পর্শকারী বৃত্ত, তাহলে এটাকে আমরা স্পর্শকারী বৃত্ত, যেমন সেটার জন্য আমরা একটা সিম্বল লিখলাম সার্কেল, এরকম আমরা টাচিং সার্কেল এরকম টি দিয়ে বুঝাইলাম, অর্থাৎ টি দিয়ে টাচিং সার্কেল বুঝাইলাম, তাহলে এটা হচ্ছে এরকম ফর্ম। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি সি টাচিং মানে যে বৃত্তটা সরলরেখাকে স্পর্শ করে আছে সেই বৃত্তটা থেকে যদি তাহলে আমি সি ডট বাদ দিই তাহলে কি পাইতেছি, কে এল পাচ্ছি, দ্যাট ইজ এল পাচ্ছি, শুধু সরলরেখা পাচ্ছি। তার মানে হলো মানে বৃত্ত থেকে বৃত্ত মাইনাস বিন্দু বৃত্ত, মানে আমরা যে কোনো কিছু দিয়ে গুণ করে যোগ করলে ছেদ বিন্দুগামীটা পাই, তাহলে বৃত্তের সাথে বিন্দু বৃত্তের ছেদ বিন্দু তো একটাই, তাহলে বৃত্ত থেকে যদি তুমি বিন্দু বৃত্ত বাদ দাও তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে ফর্মটা কি হবে, সরলরেখা হবে না? তাহলে বৃত্ত মাইনাস বিন্দু বৃত্ত এটা আমাদেরকে স্পর্শক রেখা দিবে। ঠিক আছে, তাহলে ওই যে আমি একটা সূত্র লিখছিলাম এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান, ওইটার চেয়ে এই সূত্রটা সহজ না? যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী, মানে কোন বৃত্ত, যে বৃত্তটা আমার জানা আছে, যদি বৃত্তটা জানা থাকে তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী স্পর্শকের সমীকরণ কি হবে, বৃত্ত থেকে জাস্ট বিন্দু বৃত্তটা বাদ দিয়ে দিই ওই সরলরেখার সমীকরণ পাওয়া যাবে, সেটা হবে হলো স্পর্শক। তাহলে এটা আরেকটা থিওরেম, এটাও আমরা শিখলাম। তো ঠিক আছে, আজকে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করতেছি।